ফার্স্ট রকমের প্রিপারেশন আমরা দেখেছিলাম। তারপরে বেনজিন সাধারণত কোন ধরনের রিঅ্যাকশন দেয়? ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন দেয়। Why is not electrophilic addition reaction? So মানে কোশ্চেনটা আমি একটু ফোকাস করে দিয়েছিলাম। Usually benzene show the electrophilic substitution reaction rather than the electrophilic addition reaction. Why? এটা আমরা ডিসকাস করেছিলাম, ঠিক আছে। তারপরে আমরা হচ্ছে তবে দেখেছি কিছু মানে অ্যাডিশন রিঅ্যাকশন দেয়, তবে সেটা খুবই মানে রেয়ার সিচুয়েশনে, যেগুলো হাই এনার্জি কন্টেইনিং কোনো রিঅ্যাকশন গুলোর ক্ষেত্রে, যেমন আমরা দেখছিলাম যে in presence of UV light or in presence of some catalyst this kind of reaction is usually happen. তাছাড়া সাধারণত আর এই ধরনের ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন দেয় না। তবে সাধারণত বেনজিন হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন দেয়। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা কেন দেয় সেটা আমি বলে দিয়েছিলাম অ্যানসারটা, ডিউ টু হ্যাভ এ এক্সট্রা স্টেবিলিটি ফর দ্য রেজোনেন্স। এরকম ভাবে বলে দিয়েছিলাম। এই কথাগুলো তোমাদের তখন বলতে হবে বা পরীক্ষায় এগুলো সুন্দরভাবে রিপ্রেজেন্ট করবা। দেন আমরা দেখেছিলাম যে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন কতগুলো মেকানিজম ছিল। হ্যাঁ, এই মেকানিজম গুলো নিয়ে আমরা ডিসকাস করছিলাম, যেমন হচ্ছে তোমার হ্যালোজিনেশন, নাইট্রেশন, সালফোনেশন, ফিনাইল কাট অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন। পাঁচটার মধ্যে মানে দুইটা পরীক্ষা আসবেই 100%। হ্যাঁ, আর আমার কোশ্চেনে সাধারণত আমি বিগত বছরে কোন প্রশ্নগুলো দিয়েছি এগুলো কোনোদিন দেখি না। এমন হয়ে যেতে পারে যে রিপিট হয়ে যেতে পারে কিছু প্রশ্ন, আমি দেখি না, ঠিক আছে। আমি ক্লাসে যা পড়াই আমি সেটার উপর ফোকাস করে কোয়েশ্চেন করি। তো মানে এই যে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন বা বেনজিন বা টলুইন, এই পুরোটাকে সাম আপ করলে তোমরা 100% কোয়েশ্চেন পেয়ে যাবা, ঠিক আছে। সো এগুলো একটু ভালো করে পড়বা। ক্লিয়ার? ওখানে টলুইন বলছিলাম, টলুইনের কিছু প্রিপারেশন। দেন হচ্ছে টলুইনের মধ্যে মিথাইল গ্রুপটা থেকে ইজ ইট আ রিং অ্যাক্টিভেটেড অর ডিঅ্যাক্টিভেটেড গ্রুপ। দেন হচ্ছে হলো আমরা ডিসকাস করছিলাম কি কিছু হচ্ছে হলো রিং ডিঅ্যাক্টিভেটেড গ্রুপ আছে, যেমন অ্যালডিহাইড গ্রুপ, দেন নাইট্রো গ্রুপ, দেন কার্বক্সিলিক গ্রুপ। এগুলো হচ্ছে হলো রিং ডিঅ্যাক্টিভেটেড গ্রুপ। সো রিং ডিঅ্যাক্টিভেটেড গ্রুপ ইন্ডিকেটস দ্য মেটা পজিশন ফর দ্য ইলেকট্রোফাইল, রাইট? আর হচ্ছে যদি আমরা চিন্তা করি যে হলো রিং অ্যাক্টিভেটেড গ্রুপ like methyl group, amino group, hydroxyl group, okay, substituted amino group. This kind of substituent, whenever present in the ring, it will activate the ring by pushing electron towards the ring, and what will be happen? It will indicate the ortho and para positions. Okay, it will indicate the electrophile to the ortho or para positions. ঠিক আছে, এগুলো এই কথাগুলো বলা হয়েছিল এবং কেন হয়েছিল এগুলো বলে দিয়েছিলাম। এগুলো তোমরা দেখে নিবা, পড়ে নিবা। আজকে আমরা আসবো মানে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন শেষ। আমি ধরে নিচ্ছি যে আমার যেহেতু কোয়েশ্চেন কভার করতেছে বা সিলেবাস কভার করতেছে এই রিলেটেড, সো আমি এখানে অফ করে দিতে যাচ্ছি। আজকে আমি অ্যাকর্ডিং টু দা সিলেবাস আমি স্টাডি করব তোমাদের সাথে। এটা হচ্ছে হলো what is that called? ম্যাক্রোমলিকুল, রাইট? ম্যাক্রোমলিকুল তোমাদের দেওয়া আছে। ওকে, তোমাদেরকে আগে বলেছিলাম কিনা জানি না, আমি আবারও বলে থাকি, আমি করতেছি, আমার ক্লাসের পড়াগুলো একটু ভালো করে পড়বা, কারণ আমার কোশ্চেনে সাধারণত কেউ হাত দেয় না, কারণ আমি পুরোটাই অর্গানিক রিলেটেড, অর্গানিক পুরো মানে রিকগনাইজড। সো আমি যেগুলো ক্লাসে পড়াচ্ছি এগুলো খুব ভালো করে পড়তে হবে। 100% কনফার্ম আমার ক্লাসের লেকচার থেকে আমি একটু শিওর বলে দিতে পারি, মানে আমি যেগুলো পড়াবো সেগুলো তুমি 100% কনফার্ম। সো এগুলো পড়তে হবে। আজকে আমরা চলে যাই হচ্ছে হলো ম্যাক্রোমলিকুলে। শেয়ার স্ক্রিনে যাই, শেয়ার স্ক্রিন, হোয়ার ইজ দিস দ্যাট, হিয়ার ইট ইজ। ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে তো, রাইট? জি স্যার। ওকে, আমি প্রথমে ইয়েতে চলে যাই, নয়তো বুঝতে পারবো না। What is that index? Why is index?
Yeah. Okay. Chemical. Inflammation. Okay. একদম লাস্টের দিকে drugs, terpenes, polymer polymerization reaction এখান থেকে পড়াবো, তবে আজকে না, এটা আজকে পড়াবো ম্যাক্রোমলিকুল। একটু ওভার করে গেছে নাকি? Dialkaloid, herbicides, organic compounds, drugs, introduction, okay, enzymes, the solid phase of polypeptide synthesis may be চলে আসছে আমরা। Synthesis of amino acids, now knowing sucrose, yes, we are here right now. আচ্ছা, কার্বোহাইড্রেট। আমাদের সিলেবাসে যেটা বলে দেওয়া আছে যে আমরা যে ম্যাক্রোমলিকুল গুলো আছে, ম্যাক্রোমলিকুল তিনটা কভার করতেছে। একটা হচ্ছে কার্বোহাইড্রেট, আর একটা হচ্ছে হলো প্রোটিন। কার্বোহাইড্রেট, প্রোটিন, আর কি ছিল একটা আর পলি মনে হয়েছিল নাকি? কার্বোহাইড্রেট, প্রোটিন, এই তো এই দুইটাই তো আমার মনে আসতেছে। আচ্ছা যাই হোক, সো আমরা হচ্ছে কার্বোহাইড্রেটটা নিয়ে আলোচনা করব। আমার কার্বোহাইড্রেটের ডিসকাশনটা হচ্ছে কার্বোহাইড্রেটটা কি জিনিস তোমাদেরকে সেগুলোর সাথে সুন্দর করে পরিচয় করাই দিব, ঠিক আছে? এবং কার্বোহাইড্রেটের যে পার্ট গুলো আছে সেই পার্ট গুলো কিভাবে তৈরি হচ্ছে সেই জিনিসগুলো আমি মানে স্ট্রাকচারালি তোমাদেরকে দেখাবো, এবং এইগুলো নিয়ে তোমাদের স্টাডি করতে হবে। সাধারণত কার্বোহাইড্রেট কাকে বলে? দেখো, কার্বোহাইড্রেট, if I go to the definition of carbohydrate, carbohydrate means basically polyhydroxyaldehyde or ketone carbonic compound, right? That means polyhydroxy, the two or more hydroxyl group if present in a molecule, as well as it has a carbonyl group, either aldehyde or ketone. This kind of compound is called carbohydrate as totally. Okay, মানে আমাদের হাইড্রোক্সিল গ্রুপ থাকতে হবে, একাধিক হাইড্রোক্সিল গ্রুপ থাকতে হবে, ঠিক আছে? সেই সাথে আমাদের হচ্ছে যে অ্যালডিহাইডের গ্রুপ বা অ্যালডিহাইড বা কিটোনের যে গ্রুপটা আছে সেই কিটোনিক গ্রুপটা বা অ্যালডিহাইডিক গ্রুপ, মানে এক কথায় কার্বনিল গ্রুপটাও থাকতে হবে। যদি কোনো কম্পাউন্ডের মধ্যে এই ধরনের দুইটা গ্রুপই থাকে একসাথে, তাহলে ওই ধরনের কম্পাউন্ডকে আমরা বলবো carbohydrate. Okay, জানি না এখানে কিভাবে ডেফিনেশনটা দিয়েছে। Carbohydrates are termed as saccharides. Yes, it's one kind of saccharides. That means carbohydrate আরেকটা নাম হচ্ছে saccharides. One of the basic components of food are composed of carbon, hydrogen and oxygen. Structurally এগুলো আমাদের দরকার নাই। Structurally they are polyhydroxyaldehydes or polyhydroxyketones, ঠিক আছে? This one is very important. Polyhydroxyaldehyde and polyhydroxyketones. These are the main components of the carbohydrate. So if you be asked that what is carbohydrate, so the clear answer is polyhydroxyaldehyde or polyhydroxyketonic compound is called the carbohydrate. Okay, আর কিছু নাই। তার মানে আমরা এগুলো একটু স্টাডি করব। লোয়ার মলিকুলার ওয়েট কার্বোহাইড্রেটস আর নোন অ্যাজ সুগার। সুগার আমরা যেগুলোকে বলি লোয়ার মলিকুলার, কার্বন 6, কার্বন 5, এই ধরনের গুলোকে আমরা সুগার বলছি। Their names generally end in characteristics O's, যেমন সুক্রোজ, হ্যাঁ, ইন সুগারকে সুক্রোজ বলতেছে। তারপরে ল্যাকটোজ, লাস্টে OS থাকবে, ল্যাকটোজ। মিল্ক সুগারকে ল্যাকটোজ বলতেছে। গ্লুকোজ, হ্যাঁ, ডেক্সট্রোজকে গ্লুকোজ বলতেছে, হ্যাঁ। তারপরে ফ্রুক্টোজ, লেভুলোজকে ফ্রুক্টোজ বলা হচ্ছে। তার মানে কি, মানে এক কথায় স্মল সুগার যেগুলো কার্বন 6, কার্বন 5, এইগুলোকে
আমরা সাধারণত লাস্টে ওজ দিয়ে বলতে পারি, রাইবোজ। হ্যাঁ, রাইবোজ মানে কমন নেম রাইবোজ, আর এগুলোর আবার স্পেসিফিক নাম হচ্ছে সুক্রোজ, ল্যাকটোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ। এগুলো হচ্ছে আমাদের সাধারণত মানে লোয়ার কার্বন বিশিষ্ট কম্পোনেন্ট। মেজেন ভাই, আমি একটু ক্লাস নিচ্ছি, খাওয়া দাওয়া করছেন? আমিও খাওয়া দাওয়া করিনি, ক্লাসটা শেষ করে একসাথে খেতে যাবো, নি রাজশাহী ইউনিভার্সিটিতে যাবো, ঠিক আছে? হ্যাঁ, অফিসে ক্লাস নিচ্ছি। আপনি কোথায়? অফিসে আসবেন না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, 11টার সময় যাবো নি। হ্যাঁ, আচ্ছা ওকে। সো আমরা দেখলাম যে হলো কার্বোহাইড্রেট কি, কার্বোহাইড্রেট বিভিন্ন এক্সাম্পল। হ্যাঁ, কার্বোহাইড্রেট লোয়ার কার্বোহাইড্রেট, হায়ার কার্বোহাইড্রেট মানে মনোস্যাকারাইড হতে পারে, কার্বোহাইড্রেট আরেক নাম হচ্ছে স্যাকারাইড। মনোস্যাকারাইড মানে কি, মানে ছোট কার্বন, যেগুলো কার্বন কম, অল্প কার্বন বিশিষ্ট কম্পাউন্ড গুলোকে আমরা মনোস্যাকারাইড বলতে পারি। ডাইস্যাকারাইড কি হবে, দুইটা ছোট ছোট মনোস্যাকারাইড যখন কম্বাইন করবে তখন সেটাকে আমরা বলতেছি ডাইস্যাকারাইড। হ্যাঁ, ট্রাইস্যাকারাইড হবে কি করে, তাহলে তিনটা ছোট ছোট স্যাকারাইডকে মানে তিনটা সুক্রোজ মলিকুল বা তিনটা গ্লুকোজ মলিকুলকে কম্বাইন করে যদি একটা বাল্কিয়ার মলিকুল তৈরি করি, তিনটা মিলে তৈরি করে সেটা হচ্ছে ট্রাইস্যাকারাইড, দুইটা মিলে হলে ডাইস্যাকারাইড, চারটা হলে টেট্রাস্যাকারাইড। এরকম ভাবে অনেকগুলো মানে স্মলার স্যাকারাইড মলিকুল গুলো কম্বাইন করে বাল্কিয়ার মলিকুল তৈরি করতে পারে, তাহলে আমরা তখন কি বলবো, পলিস্যাকারাইড। ওকে, পলিস্যাকারাইড। আমরা মূলত আমরা স্টাডি করব মনোস্যাকারাইডটা, এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, কারণ মনোস্যাকারাইড যদি আমরা স্টাডি করি তাহলে মনোস্যাকারাইড গুলো কম্বাইন করে যখন ডাইস্যাকারাইড তৈরি হবে, ট্রাইস্যাকারাইড তৈরি হবে, পলিস্যাকারাইড তৈরি হবে, আমরা প্রত্যেকটারই প্রপার্টিজ অটোমেটিক জেনে যেতে পারবো, কারণ কম্বাইন করলে কখনো প্রপার্টিজ লস করে না। ঠিক আছে, তাহলে আমরা প্রপার্টিজ গুলো নিয়ে একটু ইয়ে করি। ক্লাসিফিকেশন মানে যেগুলো বললাম আর কি, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, ট্রাইস্যাকারাইড, এগুলো হচ্ছে ক্লাসিফিকেশন। তবে আমরা ওগুলোতে যাব না, আমরা মনোস্যাকারাইডটা স্টাডি করি। আমাকে কি সবাই বুঝতে পারছো, দেখতে পাচ্ছো? স্ক্রিন দেখতে পাচ্ছো তো? মাঝে মাঝে একটু কনফার্ম করো, আর কেউ যদি কোনো প্রবলেম হয় সাথে সাথে রেসপন্স করবা। আচ্ছা, carbohydrates are divided into four major groups. Monosaccharides ওগুলো বললাম আমি। Monosaccharides, these are simple sugar তার মানে কি ছোট smaller molecule, okay, which cannot be hydrolyzed further into simpler forms. এটা আগে বলা হয়নি, মানে smaller molecule আমরা বুঝবো কি করে, তার মানে হচ্ছে হলো যে স্যাকারাইড গুলো আছে, স্যাকারাইড গুলোকে আমরা যদি ওয়াটার মানে রিঅ্যাকশন করি, হাইড্রোলাইজ রিঅ্যাকশন করি, যদি সুগার মলিকুল গুলো মানে ওই স্যাকারাইড মলিকুল গুলো ভাঙে, তাহলে ভাঙতে ভাঙতে একটা সার্টেন একটা স্টেজে চলে আসবে, এটাকে এরপরে আর কোনোভাবে হাইড্রোলাইজ করা সম্ভব না, সেটাকে আমরা বলতেছি মনোস্যাকারাইড। আর মনোস্যাকারাইড থেকে যদি দুইটা মলিকুল কম্বাইন করে ডাইস্যাকারাইড তৈরি করে, ডাইস্যাকারাইডকে ভাঙলে তাহলে হাইড্রোলাইজ করলে দুইটা মলিকুল পাওয়া যাবে, দুইটা মনোস্যাকারাইড মলিকুল পাওয়া যাবে, এরকম কথা বলছে। These are the simple sugars, okay, which cannot be hydrolyzed, যেটাকে আর হাইড্রোলাইজ করা যাবে না, মানে আর ওয়াটার দ্বারা রিঅ্যাকশন করানো যাবে না, মানে ওয়াটার দিয়ে আর লাইসিস করা যাবে না, লাইসিস মানে ভাঙানো যাবে না, ঠিক আছে, ওয়াটার দিয়ে আর ভাঙা যাবে না, ফার্দার ইনটু সিম্পলার ফর্মস আর ভাঙা যাবে না। And they have a general formula. This is very important, and you will find it in all of the monosaccharide molecule. Carbon, nitrogen, carbon, n number carbon, hydrogen, 2 times of the carbon, and as well as oxygen. Okay, that means the number of hydrogen is 2 times more than the carbon and nitrogen, and the number of carbon and oxygen will be exactly the same. This is the structure. আমরা অনেকগুলো এর মধ্যে দেখতে পারি যে মনোস্যাকারাইড কত রকমের হইতে পারে। The number of carbon atoms in continuous chain, a 3 carbon monosaccharide is termed as triose, মানে হচ্ছে তিনটা যদি কার্বন থাকে, যেমন এরকম চেইনের মধ্যে দেখো, ধরো এখানে কিছু নাই, আমি একটা দুইটা আর হচ্ছে হলো এটাকে বাদ দিলাম, ধরো এটাকে বাদ দিলাম, তাহলে তিনটা থাকলে তখন ট্রায়োজ হবে। তার মানে নাম্বার অফ চেইন, এই যে আমরা যে এগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে চেইন, এই যে এগুলো হচ্ছে চেইন, ঠিক আছে, এই চেইনে কতগুলো কার্বন আছে সেটার উপর বেস করে তাদের নামকরণ হয়। যদি এই চেইনে 3টা কার্বন থাকে ট্রায়োজ, 4টা কার্বন থাকলে টেট্রাওজ, 5টা কার্বন থাকলে পেন্টোজ, তারপরে 6টা কার্বন থাকলে হেক্সোজ। তাহলে কেউ আমাকে বলো তো, আমরা যে গ্লুকোজের কথা বলি সেই গ্লুকোজের আরেক নাম কি? ডাইস্যাকারাইড, স্যার ডেক্সট্রোজ।
ডেক্সট্রোজ তো বললাম, ডেক্সট্রোজেরই হচ্ছে হলো ওই গ্লুকোজ হয়, ডাইস্যাকারাইড তো হওয়ার কোনো চান্সই নাই। স্যার হেক্সোস, স্যার হেক্সোস। ঠিক আছে, মানে গ্লুকোজ মানে 6 কার্বন বিশিষ্ট, 6 কার্বন বিশিষ্ট চেইন। হ্যাঁ, চেইনের মধ্যে 6টা কার্বন থাকে। সো হচ্ছে হলো এটা হেক্সোজ হবে। আর হচ্ছে পেন্টোজের একটা উদাহরণ কেউ দিতে পারবা? পেন্টোজ, রাইবোজ। রাইট, পেন্টোজ, রাইবোজ। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখো, তার মানে কি আমরা জাস্ট কম্পোনেন্টস গুলো স্টাডি করতেছি আমরা। মনোস্যাকারাইড কি রকম হতে, মনোস্যাকারাইড তার মানে কি সেখানে সাধারণত 3, 4, 5, 6 এই ধরনের কার্বন গুলোই থাকে। সাধারণত 3 কার্বন হলে টেট্রা ট্রায়োস, 6 কার্বন হলে হেক্সোজ হয়। অ্যালডিহাইড অর কিটোন গ্রুপ প্রেজেন্ট ইন দ্য স্যাকারাইড, অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অবশ্যই অ্যালডিহাইড অর কিটোনিক গ্রুপ থাকতে হবে, কারণ পলিহাইড্রক্সি অ্যালডিহাইড অর কিটোন ইজ টার্মড অ্যাজ কার্বোহাইড্রেট। সো কার্বোহাইড্রেট অপর নাম হচ্ছে হলো মনোস্যাকারাইড, মনোস্যাকারাইড বা স্যাকারাইড, মনো না স্যাকারাইড। স্যাকারাইড তার মানে অবশ্যই অ্যালডিহাইড বা কিটোনিক গ্রুপ বা কার্বনিল গ্রুপ, সেই সাথে হচ্ছে হলো তোমার হাইড্রোক্সিল গ্রুপ, একাধিক হাইড্রোক্সিল গ্রুপ থাকতে হবে, তবে সেটাকে আমরা বলতে পারি যে হলো স্যাকারাইড। ওকে, তার মানে অ্যালডিহাইড এবং কিটোনিক গ্রুপ থাকবে। কোথায় থাকতে পারে? এরা সাধারণত এন্ডে থাকতে পারে, এই মাথায় থাকতে পারে, অথবা ভিতরে থাকতে পারে, যেখানে থাকবে কিন্তু কার্বনিক গ্রুপ। দেখো এটা কি একটা কার্বনিক গ্রুপ না? এটা কার্বনিক গ্রুপ না, এটাকে বলে কিটোনিক গ্রুপ, তাই না? কিটোন কাকে বলে? কার্বনিক গ্রুপের সিওটাকে আমরা কার্বনিক গ্রুপ বলি। সিও গ্রুপে কার্বনের সাথে যদি 2টা কার্বন যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা কিটোন বলি। আর যদি কার্বনিক গ্রুপের যে কোনো একটা কার্বন ভ্যালেন্সিতে হাইড্রোজেন থাকে তাহলে সেটা অ্যালডিহাইড হয়ে যায়। দেখো অ্যালডিহাইড হচ্ছে যখন, তখন আমরা নামকরণ করতেছি অ্যালডোজ। কিটোন গ্রুপ যদি হয় তাহলে নামকরণ করতেছি আমরা কিটোজ। ওকে, এটাই বলছে দা স্যাকারাইডস কন্টেইনিং অ্যান অ্যালডিহাইড গ্রুপ। এই যে এখানে অ্যালডিহাইড গ্রুপ আছে, আমরা জানি কার্বনিক গ্রুপের যে কোনো একটা ভ্যালেন্সিতে হাইড্রোজেন থাকলে অথবা 2টাতে হাইড্রোজেন থাকলে আমরা সেটাকে অ্যালডিহাইড বলি। এখানে যেহেতু কার্বনের একটা ভ্যালেন্সিতে হাইড্রোজেন আছে আর এটাতে কার্বন, সুতরাং এটাকে আমরা অ্যালডিহাইড বলতেছি। তাহলে এটাকে আমরা অ্যালডোজ বলবো, অ্যালডোজ, লাস্টে ও এস থাকবে, অ্যালডোজ। আর এই কি কার্বনিক গ্রুপের এক পাশে কার্বন, অপর পাশেও কার্বন, কোনো হাইড্রোজেন নাই, তার মানে এটা হচ্ছে হলো কিটোন, তাহলে আমরা বলবো কিটোজ গ্রুপ। ওকে, ক্লিয়ার? এরকম কিছু এক্সাম্পল দেখাচ্ছে, অ্যালডোজের কিছু এক্সাম্পল, গ্লুকোজ, আর কিটোজের এক্সাম্পলটা হচ্ছে ফ্রুক্টোজ। হ্যাঁ, এগুলো একটু আমরা দেখবো। অ্যালডোজের এক্সাম্পল গ্লুকোজ 6 কার্বন বিশিষ্ট হইলে, আর কিটোজের এক্সাম্পলটা হচ্ছে হলো ফ্রুক্টোজ। তার মানে ফ্রুক্টোজের মধ্যে কার্বনিল কিটোনিক গ্রুপ আছে আর গ্লুকোজের মধ্যে অ্যালডিহাইড গ্রুপ আছে। এটা একটা 6 কার্বন বিশিষ্ট। 4 কার্বন বিশিষ্ট দেখো অ্যালডিহাইডের মানে রাইবোজ, অ্যালডিহাইডিক গ্রুপটা থাকলে রাইবোজ বলি আমরা। হ্যাঁ, আর কিটোনিক গ্রুপ থাকলে রাইবুলোজ বলি। ঠিক আছে, 4 কার্বন বিশিষ্ট হলে ইরিথ্রোজ, তারপরে হচ্ছে হলো কিটোনিক গ্রুপ হলে, কিটোনিক গ্রুপ থাকলে ইরিথ্রোলোজ। এগুলো একটু মানে একটু নামগুলো একটু আনকমন লাগতে পারে তোমাদের কাছে, স্টাডি করলে আস্তে আস্তে তোমরা এটার সাথে পরিচিত হয়ে যাবে। এটা তোমাদের খুব লাগবে, বিশেষ করে তোমাদের ডিপার্টমেন্টের নাম যেহেতু কেমিক্যাল অ্যান্ড ফুড প্রসেসিং ইঞ্জিনিয়ারিং। So in case of food, these are totally related to food items. So you had to know clearly everything, otherwise you fail a lot of problem in your research section. So be careful. ডাইস্যাকারাইড মানে যদি আমরা 2টা মনোস্যাকারাইডকে কম্বাইন করি তাহলে ডাইস্যাকারাইড মলিকিউল তৈরি হবে। তার মানে ডাইস্যাকারাইড মলিকিউলকে যদি আমরা হাইড্রোলাইজ করি, you must get 2 monosaccharide molecule. Okay, these are the sugars which yield 2 same or different molecules of monosaccharides on hydrolysis. তার মানে 2টা আমাদের মনোস্যাকারাইড পাওয়া যাবে। যদি 2টা একই ধরনের মনোস্যাকারাইড নিয়ে ডাইস্যাকারাইড তৈরি হয় তাহলে যদি আমরা হাইড্রোলাইসিস করি তাহলে একই ধরনের 2টা মনোস্যাকারাইড পাবো। 2টা ভিন্ন ভিন্ন মনোস্যাকারাইড নিয়ে যদি কম্বাইন করে আমরা করি, সে ফর এক্সাম্পল গ্লুকোজ আর রাইবোজ, এই 2টাকে কম্বাইন করে আমরা একটা ডাইস্যাকারাইড করছি। এটা একটা মনোস্যাকারাইড, এটা একটা মনোস্যাকারাইড। ঠিক আছে, সো 2টা যখন আমরা কম্বাইন করে আমরা একটা ডাইস্যাকারাইড তৈরি করব, তার মানে ভাঙলে 2টা ডিফারেন্ট পাওয়া যাচ্ছে। These are the same things, simple things on hydrolysis. Okay, in other words, a disaccharide is the result of joining of 2 monosaccharide units. যেটা আমি বারবার বলেছি, the general formula of disaccharide is CnH2O, that means water molecule, water ঠিক না, এটা আসলে হাইড্রোজেন আর অক্সিজেনের রেশিওটা বোঝাচ্ছে।
হাইড্রোজেন দুইটা, অক্সিজেন একটা, এই রেশিওটা যদি কম্বাইন করে চিন্তা করি আমরা, তাহলে কার্বন যতগুলো থাকবে তার থেকে একটা রেশিও, একটা কম মানে এই হাইড্রোজেন বা অক্সিজেনের সংখ্যাটা কম থাকবে। তবে এটা তোমাদের জন্য এত বেশি ইম্পর্টেন্ট না, অলিগোস্যাকারাইডও এত বেশি ইম্পর্টেন্ট না, কারণ এগুলো একটু হাই টার্মের দিকে যাবে, তোমাদেরকে আমি লোয়ার টার্মস গুলো একটু স্টাডি করাবো। আচ্ছা, আসি এবারে এটা একটু কনফিগারেশন গুলো নিয়ে কথাবার্তা বলি। ডি এন এল সুগার, দেখো এগুলো হচ্ছে ক্যাপিটাল ডি ক্যাপিটাল এল। এখানে কিন্তু একটা অনেক বড় কনফিউশন স্টুডেন্টের মধ্যে থাকে, স্মল ডি স্মল এল, হোয়াট ডাজ ইট মিন? ক্যাপিটাল ডি ক্যাপিটাল এল, হোয়াটস দ্য মিন অফ দ্যাট ক্যাপিটাল ডি এন্ড ক্যাপিটাল এল? কেউ বলতে পারো ক্যাপিটাল ডি এল দ্বারা কি বোঝায়? এখানে পাশে বলে স্যার ডানাবর্তী আর বামাবর্তী বোঝায় স্যার। নো নো নো, এটাই এক্সট্রারোটেটরি ল্যাবরেটরি। নো নো নেভার। আমি জানি যে এগুলো স্টুডেন্টরা ভুল করবে। ক্যাপিটাল ডি ক্যাপিটাল এল নট রিপ্রেজেন্ট দ্য direction of plane where this plane is rotating. This is not the exact meaning. Capital D capital L basically represent the configuration of that molecule. Configuration, not conformation. Conformation means is it either dextrorotatory or levorotatory. This means small d small l. Okay, but in case of capital D capital L, this just the representation of the configuration of that molecule. Okay, representation of the configuration. Configuration বুঝো তোমরা? configuration কে বলতে পারবা? configuration কাকে বলে? স্ট্রাকচারটাই কি কনফিগারেশন না? রাইট, স্ট্রাকচারটা কনফিগারেশন। স্ট্রাকচারটা কি রকম হয়? 3 ডাইমেনশনাল স্ট্রাকচার। তার মানে ইন স্পেসের মধ্যে অ্যাটমস গুলো কিভাবে অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে ওই মলিকুলটা তৈরি হয়েছে সেটার আমরা স্টাডিটাকে করতেছি হচ্ছে হলো কনফিগারেশন। কনফিগারেশন describes the arrangement of atoms in a molecule in a space. This is the configuration. And what is conformation? Conformation বুঝো কেউ? কনফরমেশন স্যার কনফিগারেশন বুঝলাম না, আরেকবার বলেন। কনফিগারেশন মিন্স আমরা যে একটা মলিকুল কতগুলো অ্যাটমকে নিয়ে তো একটা মলিকুল তৈরি হয়েছে, ওই অ্যাটম গুলো সাধারণত কি ধরনের অ্যারেঞ্জমেন্টে আছে। 3 ডাইমেনশনাল অ্যারেঞ্জমেন্টটাকে আমরা বোঝাচ্ছি যে ধরো হচ্ছে কোন মলিকুল আছে একটু ওইদিকে, আবার কোন মলিকুল আছে উত্তর দিকে, কোন মলিকুল আছে দক্ষিণ দিকে, কোনটা টপে কোনটা বটমে। তার মানে হচ্ছিল 3 ডাইমেনশনাল অ্যারেঞ্জমেন্টটাকে, একটা মলিকুলের মধ্যে অ্যাটমস গুলো 3 ডাইমেনশনাল অ্যারেঞ্জমেন্টটাকে সিগনিফাইজ করার জন্যই হচ্ছে সাধারণত আমাদের কনফিগারেশন ইউজ করি। তার মানে কনফিগারেশন উইল ডিসক্রাইব দ্য 3 ডাইমেনশনাল অ্যারেঞ্জমেন্টস অফ অ্যাটম ইন এ মলিকুল। ওকে, সোজা কথা, ক্লিয়ার? ইয়েস স্যার। হ্যাঁ, তার মানে 3 ডাইমেনশনাল, 3D মানে কি আমরা বুঝি না? 3D মানে কি? 3D মানে কি তোমার হচ্ছে হলো মানে এই স্পেসের মধ্যে একটা সার্টেইন একটা পজিশনটাকে লোকেট করার জন্যই তো আমরা এগুলো বলি। তার মানে মানে ইন স্পেসে, এই স্পেসের মধ্যে অ্যাটমস গুলো কোথায় কিভাবে ইয়ে হয়ে আছে। যেমন ধরো একটা মানুষ, একটা মানুষের শেপ কি? ডান হাতটা এরকম থাকবে, হ্যাঁ, তারপরে বাম হাতটা এরকম থাকবে, মাথাটা উপরের দিকে থাকবে, পা থাকবে নিচের দিকে। তাহলে এটাকে একটা মানুষের 3D শেপ, তাই না? তাই তো নাকি? তাহলে এই যে প্রত্যেকটারই এরকম শেপ আছে, এই শেপটাকে ডিসক্রাইব করেই হচ্ছে হলো কনফিগারেশন। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, মানে তার কনফিগারেশনটা কি সেটা বলে দিবে। যেমন মানুষের ডান হাত ডান দিকে থাকবে, আমরা একটা হাত ডান দিকে থাকবে, একটা হাত বাম দিকে থাকবে, হ্যাঁ, মুখটা দিক থাকবে সামনের দিকে, হ্যাঁ, মাথা থাকবে উপরে, মাথাতে অনেক চুল থাকবে। এই জিনিসগুলো হচ্ছে হলো মানুষের কনফিগারেশন, তো তাই না? তার মানে অ্যাটমেরও ঠিক সেরকম, যে একটা অ্যাটম আসলে কোন পজিশনে আছে, ওই পজিশনটার উপর বেস করে আমরা অ্যাটমটাকে ফিক্স করি যে এটা কি ক্যাপিটাল ডি কনফিগারেশন আর ক্যাপিটাল এল কনফিগারেশন। ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে হলো আমরা আসি যে কখন আমরা ডি বলবো, কখন আমরা এল বলবো। ঠিক আছে? কোন কম্পাউন্ডকে আমরা ডি বলবো, কোন কম্পাউন্ডকে আমরা এল বলবো, মানে ক্যাপিটাল ডি ক্যাপিটাল এল কনফিগারেশন কথা বলতেছি, কোন কনফিগারেশনে আছে এইটা আমরা বলবো কখন। প্রথমত
আমরা চিন্তা করব, যেমন আমরা এই কম্পাউন্ডটা দিকে খেয়াল করি। আমার এই মাউসের ইয়েটা কি সবাই দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। আমরা এই কম্পাউন্ডটা দেখি খেয়াল করি। হ্যাঁ বলো, কোনো কোয়েরি? একটা মেয়ে কিছু বলছিলা। আচ্ছা যাক, aldehyde group, this one is aldehyde group, this one is alcoholic group, alcoholic group, আর এটা হচ্ছে হলো হাইড্রক্সিল গ্রুপ। তাহলে এই কম্পাউন্ডটা কি একটা কার্বোহাইড্রেট না? অ্যালডিহাইড আছে, হাইড্রক্সিল আছে, দুইটা হাইড্রক্সিল গ্রুপ দেখতে পাচ্ছি আমরা। তাহলে কি এটা একটা কার্বোহাইড্রেট না? এবং কার্বোহাইড্রেটের মধ্যে এটা হচ্ছে অ্যালডোজ, যেহেতু অ্যালডিহাইড গ্রুপ আছে, অ্যালডোজ। ওকে, 3 কার্বন বিশিষ্ট অ্যালডোজ। ওকে, গ্লিসারালডিহাইড 3 কার্বন বিশিষ্ট অ্যালডোজকে আমরা বলি গ্লিসারালডিহাইড। ওকে, গ্লিসারালডিহাইড। তাহলে এখন এই গ্লিসারালডিহাইড এই মলিকিউলটা ডি না এল বুঝবো কি করে? কথাটা হচ্ছে, যেহেতু এখানে আমরা প্রথমে ফোকাস করতে হবে যে হলো কোনটা, ওটাকে কি বলে অ্যাসিমেট্রিক কার্বন। অ্যাসিমেট্রিক কার্বন, অ্যাসিমেট্রিক আবার কার্বন কাকে বলে এটা কি বুঝো? কাইরাল কার্বন স্যার। কাইরাল কার্বন। কাইরাল কার্বন, কাইরাল কার্বন, কাইরাল কার্বন কাকে বলে? যে কার্বনের সাথে আলাদা রকম চারটা যুক্ত থাকবে। 4টা ভিন্ন গ্রুপ যুক্ত থাকবে, তাই তো? জি স্যার। হ্যাঁ, সবসময় ডেফিনেশনটা ঠিক না, তবে বেশিরভাগ ক্ষেত্রে। হ্যাঁ, আরো সুন্দরভাবে সংজ্ঞায়িত করতে গেলে কাইরাল গ্রুপে তার মানে কোন রকম প্লেন অফ সিমেট্রি থাকা যাবে না। ওটা হচ্ছে সবচেয়ে পারফেক্ট এক্সাম্পল, মানে পারফেক্ট ডেফিনেশন অফ দা কাইরাল কার্বন। বাট ইট ইজ সামহাট ডিফিকাল্ট ফর দা স্টুডেন্টস। তো তোমরা যা এখন মাথায় আছে সেটা নিয়ে রাখো, যে 4টা ভিন্ন গ্রুপ থাকলে ওই কার্বনকে আমরা কাইরাল কার্বন বলবো। যেমন এখানে হাইড্রোজেন আছে, হাইড্রোক্সিল আছে, অ্যালডিহাইড গ্রুপ আছে, আর অ্যালকোহলিক গ্রুপ CH2OH আছে। ঠিক আছে, তার মানে 4টা ভিন্ন ভিন্ন গ্রুপ, 4টা ভিন্ন ভিন্ন গ্রুপ যেহেতু, সুতরাং এটা হচ্ছে হলো অ্যাসিমেট্রিক কার্বন অর কাইরাল কার্বন। ঠিক আছে, তাহলে কাইরাল কার্বন যেহেতু এটা 3 কার্বন বিশিষ্ট, তার মধ্যে এটা কিন্তু কাইরাল নয়। এই অ্যালডিহাইড কার্বন কি কাইরাল? না স্যার। কেন? কার্বনের 2টা ভ্যালেন্সিতে অক্সিজেন আছে, খেয়াল করো। এটা একটা ভিন্ন গ্রুপ, হাইড্রোজেন একটা ভিন্ন গ্রুপ, কিন্তু কার্বন আর এই অক্সিজেনের মধ্যে ডাবল বন্ড দ্বারা আছে। ডাবল বন্ড দ্বারা মানে হচ্ছে হলো 2টা বন্ডই একটা সেম মলিকুলের সাথে আছে। সো এটাতে কখনোই হচ্ছে হলো নাই, ওই যে কি বলে হোয়াট ইজ দ্যাট কল, অ্যাসিমেট্রিক কার্বন হবে না, বা হচ্ছে হলো কি, আমার মাথায় এটাকে ভুলে যাচ্ছে কেন, কাইরাল কার্বন হবে না। কাইরাল কার্বন। হ্যাঁ, এখানেও যেমন একটা এই কার্বনের সাথে 2টা হাইড্রোজেন, তা হাইড্রোজেন মানে কি একই গ্রুপ বা অ্যাটম হচ্ছে, সুতরাং এটা হবে না। তার মানে এটা হচ্ছে কাইরাল কার্বন। কাইরাল কার্বনে দেখা যাচ্ছে হাইড্রোক্সিল গ্রুপ, এটাকে বলা হয় ফিশার প্রজেকশন। ঠিক আছে, মানে একটা প্লেন সিম্পল ভাবে ড্র করেছে। বেসিক্যালি দ্য কম্পাউন্ড ইজ নট সো সিম্পল টু লুক। ঠিক আছে, এত সিম্পল না যে হলো হাইড্রোক্সিল গ্রুপ প্লেন, একটা প্লেনের মধ্যে উপরে হাইড্রোক্সিল গ্রুপ, ডানে হাইড্রোক্সিল মানে উপরে অ্যালডিহাইড গ্রুপ, ডানে হাইড্রোক্সিল গ্রুপ, বামে হাইড্রোজেন, নিচে অ্যালকোহলিক গ্রুপ আছে। তো তাহলে হচ্ছে হলো আমরা বুঝতে পারছি আসলে, মানে যখন আমরা অ্যানালাইসিস করতে যাই তখন কম্পাউন্ড গুলোকে এইভাবে পাওয়া যায় না। এগুলো হচ্ছে 3D থাকে স্ট্রাকচার, ডাইমেনশনাল স্ট্রাকচারটা থেকে এই 3 ডাইমেনশনাল স্ট্রাকচারটাকে আমরা এখানে 2 ডাইমেনশনাল দেখাচ্ছি, প্লেনের উপর দেখাচ্ছি। ঠিক আছে, কিন্তু এটাকে 3 ডাইমেনশনালে থাকে, এবং এই 3 ডাইমেনশনাল থেকে কিভাবে 2 ডাইমেনশনাল করতে হবে এগুলোরও নিয়ম আছে। এগুলো আশা করি পরবর্তীতে আমি শেখাই দেবো তোমাদেরকে। ঠিক আছে, তাহলে এই যে এই ফিশার প্রজেকশন মানে 2 ডাইমেনশনাল স্ট্রাকচার। ঠিক আছে, 2 ডাইমেনশনাল মানে এখানে একটা প্লেনের উপরে আমরা শুধু ড্র করতে পারছি। তার মানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দিয়ে আমরা মেনশন করতে পারবো, যে যেমন হাইড্রোক্সিল গ্রুপ এক্স অ্যাক্সিসের দিকে আছে, হাইড্রোজেন গ্রুপ এক্স অ্যাক্সিসের দিকে আছে, হাইড্রোজেন গ্রুপটা নেগেটিভ এন্ডের দিকে আছে, হাইড্রোক্সিল গ্রুপটা পজিটিভ এন্ডের দিকে আছে, অ্যালডিহাইড গ্রুপ ওয়াই অ্যাক্সিসের পজিটিভ এন্ডের দিকে আছে, তারপরে অ্যালকোহলিক গ্রুপটা ওয়াই অ্যাক্সিসে নেগেটিভ এন্ডের দিকে আছে। তার মানে কি এক্স আর ওয়াই দুইটা অ্যাক্সিস দিয়ে আমরা কিন্তু এদের পজিশনটাকে আমরা বলে দিতে পারছি। That's why it is called the 2-dimensional group. And in chemistry, the structure representing the 2-dimensional group is called the Fisher projection. ঠিক আছে, that means Fisher first
the scientist Fisher represents the all three-dimensional molecule to the two-dimensional molecule. Okay, that's why all this kind of molecules hello, এই ক্লাস নিচ্ছি, কি অবস্থা? ক্লিয়ার? আচ্ছা, তো এই টু ডাইমেনশনাল মলিকুলের হাইড্রক্সিল, কাইরাল কার্বনে হাইড্রক্সিল যদি ডান দিকে থাকে তাহলে আমরা ডি গ্লিসারালডিহাইড বলবো, ডি। আর বাম দিকে থাকলে আমরা এল গ্লিসারালডিহাইড বলবো। ঠিক আছে, এল, এই ক্যাপিটাল এল মিন্স এটা কনফিগারেশনটা বোঝাচ্ছে। দেখো আমি বারবার করে তখন বলছি এল মানে হচ্ছে ক্যাপিটাল ডি ক্যাপিটাল এল মানে কনফিগারেশন। এটা কোন দিকে রোটেট করতেছে তা না, কিন্তু এলটা এমন হইতে পারে যে ডান দিকেও রোটেট করতে পারে আবার বাম দিকেও রোটেট করতে পারে। ডিটা কিন্তু এই ক্যাপিটাল ডি ডান দিকেও রোটেট করতে পারে বাম দিকেও রোটেট করতে পারে। we can't explain the small d or small l means dextrorotatory or lever rotatory without experiment। কথাটা বুঝছো? তার মানে কি কনফিগারেশন প্রত্যেকটা মলিকুলের জন্য স্পেসিফিক। আমরা কম্পাউন্ড দেখে বলে দিতে পারি এটা কোন কনফিগারেশনে আছে, কিন্তু কম্পাউন্ড দেখে কখনোই আমরা বলতে পারি না এটা কোন কনফরমেশনে আছে। মানে এটা কি আইদার ডেক্সট্রোরোটাটরি অর লেভার রোটাটরি, এটা আমরা কখনোই কম্পাউন্ড দেখে বলতে পারবো না উইদাউট বিং এক্সপেরিমেন্ট। ঠিক আছে, এক্সপেরিমেন্ট যদি আমরা না করি, উইদাউট এক্সপেরিমেন্ট ইট ইজ ইম্পসিবল টু সে either it is levo rotatory or dextrorotatory। আমার কথা কি সবাই ক্লিয়ার বুঝতে পারছো? এটা খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে যে আমরা কোনো কম্পাউন্ড দেখলেই কেউ তোমাকে যদি কোয়েশ্চেন করে বলো তো এটা ডেক্সট্রোরোটাটরি না লেভো রোটাটরি, মেনশন করে যদি রিকগনাইজ না করা থাকে তাহলে তুমি কখনোই বলতে পারবে না যে এটা ডেক্সট্রোরোটাটরি না লেভো রোটাটরি। এটা তোমাকে সলিউশন বানাইতে হবে, পোলারাইজ লাইট পাস করতে হবে, দেখতে হবে এটা ডান দিকে ঘুরে দিচ্ছে না বাম দিকে ঘুরেছে, then you will have a take, you will be able to take a decision to about the কনফার্মেশন অফ দ্যাট মলিকুল। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। মানে আমরা কখনোই বলতে পারি না যে কোনটা কোন ধরনের কনফার্মেশন, কিন্তু আমরা বলতে পারি কোনটা কোন ধরনের কনফিগারেশন। কনফিগারেশন আমরা দেখলে বলে দিতে পারবো এটা এই কনফিগারেশন, কিন্তু কনফিগারেশন কখনো দেখে জাজমেন্ট করার উপায় নাই। সোজা কথা, একদম ক্লিয়ার ভাবে বলে দিয়েছি, যদি বুঝতে না পারো ইটস ইওর ফল্ট। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে দেখো আমরা দেখে বলে দিতে পারছি এটা হচ্ছে কোন কনফিগারেশন, ক্যাপিটাল ডি ক্যাপিটাল এল কোনটা। যেমন আমরা বলে দিচ্ছি যে কাইরাল কার্বনের হাইড্রোক্সিল গ্রুপ যদি ডান দিকে থাকে তাহলে এটাকে আমরা বলবো ডি কনফিগারেশন, আর যদি বাম দিকে থাকে তাহলে আমরা বলবো এল কনফিগারেশন। ক্লিয়ার সবাই? স্যার নেট প্রবলেম ছিল, আরেকবার একটু বলেন স্যার। এল আর ডি। ও মাই গড। আচ্ছা, আমরা যেটা বলতেছি যে হলো কনফিগারেশন আমরা মলিকুল দেখেই আমরা বলে দিতে পারবো এটা কোন কনফিগারেশন, কিন্তু আমরা মলিকুল দেখে কখনোই বলতে পারবো না যে এটা কোন কনফরমেশন, মানে এটা কি ডেক্সট্রোরোটাটরি না লেভো রোটাটরি, এটা কখনোই বলার সুযোগ নাই। সায়েন্টিস্ট আইনস্টাইনকে আনলেও এটা সে বলতে পারবে না যে এটা কোন কনফরমেশন, কারণ এটা আগে এক্সপেরিমেন্ট করতে হবে। এক্সপেরিমেন্ট করে এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা জানতে পারবো যে এটা হচ্ছে কোন কনফিগারেশন। কিন্তু কনফিগারেশন সহজে বলে দেওয়া যায় যে কোনটা কোন কনফিগারেশন। যেমন কনফিগারেশন দুই রকম হতে পারে, ক্যাপিটাল ডি ক্যাপিটাল এল। ওকে, এখন আমরা বলতেছি কোনটা কোন কনফিগারেশন সেটা বুঝবো কি করে, সেটা হচ্ছে যদি কাইরাল কার্বনের ডান দিকে হাইড্রোক্সিল গ্রুপ থাকে, দেখো তো হাইড্রোক্সিল গ্রুপটা ডান দিকে আছে, তাহলে বলো। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। কারণ কার্বনের যদি হাইড্রোক্সিল গ্রুপটা ডান দিকে থাকে তাহলে সেটাকে আমরা বলবো ডি গ্লিসারাল ডি গ্রুপ। ডি এটা গ্লিসারাল শুধু না, অন্য সবগুলোর ক্ষেত্রে ডি কনফিগারেশন। আর বাম দিকে হাইড্রোক্সিল গ্রুপ থাকলে তাহলে এল কনফিগারেশন। ক্লিয়ার? এখন প্রশ্নটা হচ্ছে হলো এখানে যেহেতু একটা কাইরাল কার্বন, সুতরাং আমরা বলেছি এই কাইরাল কার্বন ডান দিকে থাকলে ডি, বাম দিকে থাকলে ওই, মানে বাম দিকে থাকলে এল। ঠিক আছে, কিন্তু যেখানে অনেকগুলো কাইরাল কার্বন আছে,
যেমন আমরা যদি দেখি গ্লুকোজের স্ট্রাকচারটা আমরা জানি, উপরে অ্যালডিহাইড গ্রুপ, নিচে অ্যালকোহলিক CH2OH গ্রুপ, মাঝখানে আছে 4টা কার্বন। 4টা কার্বন, 4টাই তো কাইরাল না, 4টা হাইড্রোক্সিল গ্রুপ আছে। ওকে, প্রথমেরটা ডান দিকে, পরেরটা বাম দিকে, মানে আমি আমার ইউনিভার্সিটি লাইফে এটাকে একটা সিকোয়েন্সে মুখস্থ রাখার চেষ্টা করতাম। OH H OH 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 H OH OH, মানে ডান দিকে এগুলো কার্বনের ডান দিকে এই ফাংশনাল গ্রুপগুলো আছে, OH H OH OH। তাহলে বাম দিকে তো অপোজিট, এই পাশে হাইড্রোক্সিল থাকলে এই পাশে হাইড্রোজেন, এই পাশে হাইড্রোক্সিল থাকলে এই পাশে হাইড্রোজেন, মানে কার্বনে এক হাতে হাইড্রোক্সিল থাকলে আরেক হাতে হাইড্রোজেন গ্লুকোজের, তাই না? ওভাবে করে আমি একটু মনে রাখলাম। সো যেখানে 4টা বা একাধিক, 2টা 3টা 4টা 5টা chiral carbon আছে, so in that case how will we determine which the compound is either D or L? How will we determine it? সেটা নিয়মটা হচ্ছে, যখন যেটা হচ্ছে অ্যালডিহাইড বা কিটোনিক গ্রুপ আছে, সেখান থেকে সবচেয়ে ফার্দার যে কাইরাল কার্বনটা আছে, সবচেয়ে দূরের যে কাইরাল কার্বনটা আছে, অ্যালডিহাইড বা এখানে যে কিটোনিক গ্রুপ থাকবে, অ্যালডিহাইড গ্রুপ আছে তাই অ্যালডিহাইড বলতেছি, কিটোনিক গ্রুপও থাকতে পারে। অ্যালডিহাইড বা কিটোনিক গ্রুপ থেকে সবচেয়ে দূরবর্তী যে কাইরাল কার্বন থাকবে, ওই কাইরাল কার্বনের ডান দিকে যদি হাইড্রোক্সিল গ্রুপ থাকে সেটাকে আমরা বলবো ডি কনফিগারেশন, বাম দিকে থাকলে আমরা বলবো এল কনফিগারেশন। আমার কথা কি ক্লিয়ার সবাই? জি স্যার, ক্লিয়ার স্যার। হ্যাঁ, আমরা দেখি একটু স্টাডি করি। ওকে, the enantiomers having hydroxyl group, enantiomer, these are called enantiomer. Enantiomer কি, এগুলো আরো সুন্দরভাবে ডেফিনিশন তোমাদেরকে জানতে হবে। enantiomer আমরা জানি, তার মানে হচ্ছে হলো what is that called, enantiomer? তার মানে একটা সেম মলিকুল, লাইটের উপর 2 ধরনের এফেক্ট থাকে, ঠিক আছে? যেমন এটা হয় ডেক্সট্রোরোটারি অথবা লেবোরোটারি। যদি এটা আমি যদি বলতেছি যদি এটা ডেক্সট্রো হয় তাহলে এটা লেবো হবে, যদি এটা লেবো হয় তাহলে এটা ডেক্সট্রো হবে। কিন্তু এটা ডেক্সট্রো না লেবো, এটা ডেক্সট্রো না লেবো, এটা আমরা এইভাবে বলতে পারবো না। ক্লিয়ার? এইভাবে করে আমরা বলতে পারবো উইদাউট এক্সপেরিমেন্ট। ক্লিয়ার? এটাই। কিন্তু এই দুইটা অবশ্যই, একটা যেহেতু একটা ডি একটা এল, সুতরাং একটা লেবো হইলে একটা ডেক্সট্রো হবে, এই জন্যই বলা হয়েছে এনানসিওমার্স। এই দুইটা এনানসিওমার। এনানসিওমার কাকে বলে? এনানসিওমার মানে একটা কম্পাউন্ডে একটা মলিকুল, মানে একটা কনফিগারেশন হচ্ছে হলো তোমার ডেক্সট্রো হবে, আর একটা কনফিগারেশন হচ্ছে লেবো হবে। এই দুইটা কম্পাউন্ডকে একসাথে আমরা এনানসিওমার বলি। Okay, having a hydroxyl group on the right side in Fischer position are referred to as, okay, having a hydroxyl group on the right side is a enantiomeric carbon বা chiral কার্বনের ডান দিকে যদি হাইড্রোক্সিল গ্রুপ থাকে, that is called the D, যদি বাম দিকে থাকে that is called the L. Okay, clear? All aldoses can be prepared by complex series of reaction from one of the enantiomeric, এটা আলাদা গেল, এটা এখনকার ডিসকাশন না, এটা পরবর্তী ডিসকাশন। আমি একটু কনফার্মেশন নিয়ে আলোচনা করতেছি, তো ওখানে আমি লিমিটেড থাকতে চাচ্ছি, কারণ ওটা আমি আগে তোমাদেরকে ভালো করে বোঝাতে চাই। All aldoses in which the hydroxyl of the aromatic carbon farthest, এই যে ধরো এই যে 4টা মলিকুল, এখানে ডি বলা হয়েছে, এল বলা হয়েছে। খেয়াল করো, এখানে 2টা কাইরাল কার্বন, 2টা করে কাইরাল কার্বন আছে। তাহলে আমরা এগুলোকে কনফিগারেশন আমরা কিভাবে হচ্ছে ডিফাইন করব? এদের কনফিগারেশন, প্রথম কথা বলছি, যদি একটা কাইরাল কার্বন হলে তো কোনো কনফিউশন নাই। একটা কাইরাল কার্বন হলে ওর ডান দিকে হাইড্রোক্সিল গ্রুপ থাকলে ডি, বাম দিকে থাকলে এল। ওকে, এটা। কিন্তু যদি একাধিক কাইরাল কার্বন থাকে, তো আমরা সবগুলো কাইরাল কার্বন দেখবো না, শুধুমাত্র অ্যালডিহাইড বা কিটোনিক গ্রুপ থেকে সবচেয়ে দূরবর্তী ফার্দার যে কার্বনটা থাকবে, সেই কার্বনটাকে আমরা মেনশন করব। এখানে অ্যালডিহাইড গ্রুপ থেকে এই 2টা কাইরাল কার্বনের মধ্যে কোনটা দূরে আছে? এই কার্বনটাই দূরে না অ্যালডিহাইড থেকে? জি স্যার। ইয়েস। তো আমরা এটাই দেখবো। যেমন এটার ক্ষেত্রে এই কার্বনটা, এই যে এটার ক্ষেত্রে অ্যালডিহাইড থেকে এই কার্বনটা দূরে আছে, এই যে মার্ক করে দেওয়া হয়েছে। এই দূরবর্তী যে কাইরাল কার্বনটা থাকবে, সেই কাইরাল কার্বনের আমরা এখন হচ্ছে দেখবো। এখানে হাইড্রোক্সিল গ্রুপটা ডান দিকে, সো ডি। হাইড্রোক্সিল গ্রুপটা ডান দিকে, ডি। দেখো উপরে কার্বনটা কিন্তু হাইড্রোক্সিল গ্রুপ বাম দিকে, কিন্তু আমরা এটা উপরটা ধরলে কিন্তু এটা এল হইতো, কিন্তু উপরটা ধরবো না, ধরবো সবচেয়ে দূরবর্তীটা। সেটার উপর বেস করে আমরা এর নামকরণটা করব। ঠিক আছে? ডি এর দূরবর্তী কার্বনের হাইড্রোক্সিলটা ডান দিকে, সো ডি। ওকে,
হাইড্রোক্সিলটা দূরবর্তী কার্বনের বাম দিকে, সো এল, দূরবর্তী কার্বনের হাইড্রোক্সিলটা বাম দিকে, সো এল। ক্লিয়ার সবাই? আমরা এখন সবাই মানে ডি কি এল কি এই জিনিসটা আমাদের ক্লিয়ার থাকা উচিত। ডি এল represents the configuration of that molecule, okay, and it is very simple to identify either it is D or L by drawing the molecule, okay, by drawing the molecule. এই যে এখানে একটু বোল্ড পয়েন্ট দিয়ে কি বলছে দেখি একটু, all aldoses in which the hydroxyl group of the asymmetric carbon furthest from the aldehyde group is written on the right of the Fischer position formula are said to be related to D-glyceraldehyde। যে কথাটা আমরা বলেছি এতক্ষণে সেটাই মিল দিছে, যে হলো সবচেয়ে দূরবর্তী কার্বনের হাইড্রোক্সিল গ্রুপটা যদি ডান দিকে থাকে that is called the D group, and if the hydroxyl group in the farthest atom, farthest chiral carbon from the aldehyde group is on the left side, hydroxyl group is on the left side, it is called the L sugar, okay, আমরা এগুলো দেখলাম, ক্লিয়ার সব? আমরা তাহলে এখন স্পেসিফিক সবসময় এগুলো বলতে পারবো কোনটা ডি গ্লুকোজ কোনটা এল গ্লুকোজ। দেখো তো এখান থেকে একটু আমরা সবাই যে আসি, এটা আমরা সবাই একটু এগুলো দেখি, আমার মাউসের এটা থেকে খেয়াল করো, এই কম্পাউন্ডে এখানে কয়টা কার্বন, কয়টা রেসপন্স করতে হবে তোমাদের থেকে? একটা। একটা। এটা ডান দিক, উপরটা ডান দিক না, উপরটা ডান দিক, বুঝা যাচ্ছে? জি স্যার। উপরটা ডান দিক, তাহলে ডান দিকে যেহেতু হাইড্রোক্সিল গ্রুপটা আছে তাহলে এটা ডি হবে না এল হবে? ডি হবে স্যার। আচ্ছা আমি এই কম্পাউন্ডের দিকে যাই, এইখানে বলা হচ্ছে ডি ইরিথ্রোজ, ডি কনফিগারেশনের কথা বলা হচ্ছে, কেন এটাকে ডি বলা হচ্ছে? ডান দিকে সর্বদূরবর্তী কার্বন ডান দিকে হাইড্রোক্সিল। এই যে এই অ্যালডিহাইড থেকে সবচেয়ে দূরবর্তী কাইরাল কার্বন যেটা, এটা কিন্তু কাইরাল নয়। এই যে অ্যালকোহলিক CH2OH এটা কাইরাল নয়, কারণ কার্বনের সাথে দুইটা একই ধরনের হাইড্রোজেন আছে, সো এটা কাইরাল না, এটা কাইরাল। তার মানে এটা হচ্ছে এই অ্যালডিহাইড থেকে সবচেয়ে দূরবর্তী পজিশনে আছে, সুতরাং এটা ডান দিকে যেহেতু আছে হাইড্রোক্সিল, সো দিস ইজ কল্ড দ্য হাইড্রোক্সিল। আমরা এলটা দেখি, এল কই? সবগুলোই দেখো এখানে কতগুলো কাইরাল কার্বন, একটা দুইটা তিনটা কাইরাল কার্বন আছে, রাইট? তিনটা কাইরাল কার্বন। অ্যালডিহাইড থেকে সবচেয়ে দূরবর্তী কাইরাল কার্বন এটা, এই কার্বনটা, এটার উপরের দিকটা হাইড্রোক্সিল, সো দ্যাট ইজ কল্ড দ্য ডি। এখানে চারটা কাইরাল কার্বন আছে যেটাকে আমরা হচ্ছে গ্লুকোজের একটা পার্ট ধরি, ওকে। যে এখানে অ্যালডিহাইডের থেকে সবচেয়ে দূরবর্তী কাইরাল কার্বন কোনটা? এটা, এটা কি? তোমরা রেসপন্স করো, এটা কি? না স্যার, এটা, না, এটা, না স্যার, না স্যার। এটা, জি স্যার, জি স্যার। এক্স্যাক্টলি এটা, এটা নয়, এটা কি? না, না স্যার, না, তাহলে এটা হচ্ছে হলো সবচেয়ে দূরবর্তী কার্বন, এটা ডান দিকে হাইড্রোক্সিল গ্রুপ, সো দিস ইজ কল্ড দ্য ডি গ্রুপ, ওকে। আমরা একটা এল এরটা দেখি, এর যদি एग्जांपल থাকে এখানে কোনো আছে কি? সবগুলো ডি এর एग्जांपल দিয়েছে, তার মানে ডি মানে কি সবচেয়ে অ্যালডিহাইড থেকে সবচেয়ে ফার্দাস্ট যে কাইরাল কার্বন, কাইরাল কার্বন নট অন্য কার্বন, অ্যালডিহাইড থেকে সবচেয়ে ফার্দাস্ট কাইরাল কার্বনে ডান দিকে অ্যালডিহাইড গ্রুপ থাকলে, সরি হাইড্রোক্সিল গ্রুপ থাকলে সেটাকে আমরা বলবো ডি, আর বাম দিকে থাকলে এল। যাই হোক আমাদের মনে হয় এল এর রিপ্রেজেন্টেশনটা কি দিয়েছে? আচ্ছা দেয়নি, ওকে। তাহলে আমরা গ্লুকোজের সরি আমরা হচ্ছে এগুলো ডি এবং এল এর কনফিগারেশন গুলো দেখলাম, এরপরে আমরা কেমিক্যাল প্রপার্টিজ কিছু দেখবো। কেমিক্যাল প্রপার্টিজ আমাদের মানে সিলেবাস কভার করবে না, আমি হচ্ছে হলো এই তো জাস্ট ছোট মলিকুল যেগুলো সেগুলো একটু পরিচয় দিয়ে গেলাম, বাকিগুলো হচ্ছে হলো আমি তোমাদের ওই করব, মানে যেহেতু তোমাদের এখানে ম্যাক্রো মলিকুলের কথা বলা হয়েছে, যেহেতু স্যাকারাইড ছোট মলিকুল, এটা তোমাদের সিলেবাস কভার করবে না। আসলে কার্বোহাইড্রেট নিয়ে বলতে গেলে অনেক অনেক লেকচার দেওয়া যাবে এবং অনেক মজাদার জিনিস আছে, ঠিক আছে। এই যে রিঅ্যাকশন গুলো দেখতেছ না, এগুলো দেখে মনে করো অনেক বড় বড়, অনেক কঠিন, কিন্তু আমার কাছে মনে হয় কার্বোহাইড্রেটের মতো সহজ চ্যাপ্টার আর পৃথিবীর কোনো চ্যাপ্টারই হতে পারে না কেমিস্ট্রিতে, আমি মনে করি। যাই হোক তোমাদের এগুলো যেহেতু সিলেবাসের মধ্যে নেই, আমি এগুলো তোমাদেরকে আর পড়াবো না, এগুলো না পড়ে আমি চলে যাবো সরাসরি ম্যাক্রোমলিকুল, তার মানে হচ্ছে হলো কার্বোহাইড্রেট যেটাকে বলতেছি আমরা ম্যাক্রোমলিকুল, পলিস্যাকারাইড, হ্যাঁ পলিস্যাকারাইডে চলে যাবো এবং সেখান থেকে হচ্ছে হলো তোমরা পলিস্যাকারাইডের সাথে তোমাদের কি বলে ওই যে সুগারের সাথে বেস, তারপরে এস্টার, এগুলো ফর্ম করে যে তোমাদের what is that called, স্টার্চ, সেলুলোজ, স্টার্চ মতো স্টার্চ, সেলুলোজ, এগুলো কার্বোহাইড্রেট, টোটালি কার্বোহাইড্রেট চলে গেল। এই তোমাদের
গ্লুকোজের সাথে বেস কম্বাইন করে কি তৈরি করে? এই যে গ্লাইকোসাইড, গ্লাইকোটাইড, হ্যাঁ, ডিএনএ, আরএনএ মলিকুল গুলো, নিউক্লিক অ্যাসিড, এগুলো আমি একটু আলোচনা করব। ঠিক আছে, ডিএনএ আরএনএ মানে যেহেতু ওগুলো তোমাদের সিলেবাসে দেওয়া হয়েছে, সুতরাং ওগুলোই তোমাদেরকে স্টাডি করাইতে হবে পরবর্তী দিনে। ঠিক আছে, ডিএনএ আরএনএ। আজকে জাস্ট আমরা একটু গ্লুকোজের পরিচয়টা দিয়ে গেলাম। এরপরের দিন হচ্ছে হলো মানে নিউক্লিক অ্যাসিড মানে স্টাডি করতে গেলে আমাদের প্রথমে গ্লুকোজ লাগবে, যেহেতু নিউক্লিক অ্যাসিডের মধ্যে একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে গ্লুকোজ। ঠিক আছে, গ্লুকোজটা আমরা স্টাডি করলাম। গ্লুকোজের অবশ্য আমরা ওখানে যে গ্লুকোজটা স্টাডি করব সেটা হচ্ছিল ক্লোজ চেইন। আজকে যেহেতু যে গ্লুকোজ গুলো নিয়ে স্টাডি করতেছি সেগুলো কিন্তু সব ওপেন চেইন, তাই না? চেইন কিন্তু ওপেন, দুইটা এন্ডিং পজিশন আছে, সুতরাং এগুলো হচ্ছে ওপেন চেইন। আর আমাদের সাধারণত নিউক্লিক অ্যাসিডের মধ্যে যে স্টাডি আমরা করব সেগুলো হচ্ছে হলো তোমার ক্লোজ চেইন। ঠিক আছে, ওই ক্লোজ চেইন গুলো নিয়ে আমরা স্টাডি করব হচ্ছে হলো এতে যে, আর সেখানে যে আমাদের নিউক্লিক অ্যাসিড স্টাডি করতে হলে আমাদের অনেকগুলো বেজ আছে, মানে আমরা নাইট্রোজেনের যে বেজ আছে তোমার পিউরিন, পিরিমিডিন, ওগুলো বেজ নিয়ে আমরা একটু স্টাডি করব। পিউরিনের আবার কতগুলো স্পেসিফিক বেজ আছে, পিরিমিডিনের কতগুলো স্পেসিফিক বেজ আছে আমরা জানি, তোমরা পড়ে আসতে মনে হয় জানি না কিনা, ওই যে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, হ্যাঁ, এগুলো পড়ে আসছো না? সো এগুলো স্ট্রাকচার নিয়ে আলোচনা করে তারপরে সেখান থেকে হচ্ছে দুইটাকে কিভাবে কম্বাইন করতে হবে, কোনটা সিস কোনটা আর, মানে অনেক কিছু নিয়ে আমাদের আলোচনা আসছে। যদি ক্লাসগুলো না বুঝতে পারো অনেক কিছু তোমাদের মিস হয়ে যাবে, অনেক কিছু অজানা থেকে যাবে, অনেক মজাদার জিনিসগুলো অজানা থেকে যাবে। সেই সাথে পরীক্ষার জন্য তোমরা কিছুই বুঝবা না, কারণ আমি ওই গতবাদা মুখস্থ জিনিসগুলো করি না, আমি একটু মানে টেকনিক্যাল, যাতে স্টুডেন্টদের পরিশ্রম কমায়, বুঝলে অ্যান্সার করতে পারে এবং মার্কস গোটা মার্কস পায়। ঠিক আছে, সো নেক্সট ডেতে আমরা এগুলো নিয়ে নিউক্লিক অ্যাসিড নিয়ে স্টাডি করব, একটু মনে করাই দিবা আমাকে যে। স্যার আমাদের এই সফট কপিটা দিলে ভালো হইতো স্যার এই বইয়ের। আচ্ছা, কিভাবে দেওয়া যায় আমি আসলে বুঝতেছি না। স্যার চ্যাট বক্সে দিতে পারেন স্যার। জি স্যার। চ্যাট বক্স কি এখানে? স্যার আপনি ড্রাইভে আপলোড দিয়ে লিংক দিতে পারেন স্যার। চ্যাট বক্স এটা কি? এখানে দিয়ে দিব স্যার আপনি ড্রাইভে আপলোড দিয়ে লিংক দিতে পারেন। আচ্ছা, ওকে। না, তোমাদের দিতে হবে, কারণ তোমরা তো ম্যাটেরিয়াল ছাড়া পড়ালেখা করবা কি করে। ওকে, হ্যাঁ, আজকে এখানে শেষ করতেছি। আর হচ্ছে রাজশাহীতে যারা আছো, রাজশাহীতে যারা যেই ছেলে মেয়েরা আছো তারা অবশ্যই সোমবারে, এই সকালে না বিকালে, কোন সময় লামিয়া? স্যার বিকালে স্যার দুইটা ওকে, 2টার সময় না, আমি তো অফিস থেকে যাই 1:30টার সময়, খাওয়া দাওয়া করতে হবে, আবার খাওয়া দাওয়া করে তারপরে আসতে হবে, গা গোসল করার ব্যাপার থাকে, সুতরাং 2:30 অথবা হ্যাঁ এরকমই 2:30টার সময়। ঠিক আছে, জি স্যার। 2:30টার সময় তোমরা রাজশাহীতে যারা আছো, মোটামুটি বেশি পপুলেশন হলে আবার সমস্যা, 3-4 জন হইলে ভালো, কারণ আসলে যেহেতু এখন ক্লাস নেওয়ার, অফলাইনে ক্লাস নেওয়ার সুযোগ নাই, এটা অনুমতি ছাড়া করা যাবে না, এই জন্য বেশি জন নিয়ে আসা যাবে না, ম্যাক্সিমাম 4 জন। ঠিক আছে, 4 জন এরকম তোমরা যারা আছো রাজশাহীতে, আমি তো মনে করি রাজশাহীতে মনে হয় বেশি জন নাই, 4 জন হবে কিনা, নাকি আছে কি? স্যার 4 জনই আছি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে ওই 4 জনই তোমরা চলে আসবা। আমি কিন্তু গরিব মানুষ, আমার কিন্তু ভালো ফোন না, কোন রকম চালাই, আমার ফোনে ভিডিও ভালো হবে না, তো তোমরা একটা ভালো ফোন নিয়ে আসবা, মানে তোমাদের ভালো যে ক্যামেরা ফোন গুলো আছে, ঠিক আছে, সেগুলো নিয়ে আসবা। আমরা ওখানে ক্লাসগুলো করব, প্রত্যেকটা করে আমরা মানে প্রত্যেকটা অংশ ভিডিও করে ওগুলো তোমাদের যদি গ্রুপে দিয়ে দেওয়া হয় তাহলে স্টুডেন্ট গুলো দেখলো, স্টুডেন্টদের কোনো কোয়েরি থেকে আমি অবশ্যই সেখানে মানে ওটা মানে ভিডিওটা আপলোড করে তোমাদের এই কথাগুলো বলবো, মানে আমরা কিভাবে কাজগুলো করছি একটু পুরোটাই ডিটেলস বলবো। তারপর যদি তোমাদের কোনো প্রবলেম থেকে আশা করি তখন হবে না, যদিও এভাবে করে কাজ হয় না, মানে হাতে কলমে কাজ। আমি বসে বসে বললাম যে এভাবে হাত নাড়ে সাঁতার কাটতে হবে, হ্যাঁ, আমি তোমাকে সারাদিন যদি ওভাবে ডিসকাস করি, ইট ইজ নট পসিবল, আমাদের সাঁতার কাটাটা কখনোই শেখা সম্ভব না। কিন্তু আমাদের এখন যেহেতু অনলাইনে ক্লাস নেওয়া ছাড়া আর কোনো সুযোগ নেই, মানে নাই মামা চেয়ে কানা মামা ভালো, এটাই এতটুকুই, যে আমরা কিভাবে কাজগুলো করতেছি জাস্ট এতটুকু একটু দেখাই দেওয়া, আর কিছুই না। ঠিক আছে, তাহলে সোমবারে
চারজন অবশ্যই চলে আসবা। আমি মনে নাও থাকলে একটু আগে থেকে আমাকে মনে করাই দেওয়ার চেষ্টা করো, বিভিন্ন কাজের মধ্যে এখন থাকি। ওকে, ভালো থেকো সবাই তাহলে। স্যার সোমবার আমাদের ল্যাব হবে না? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।